আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো বহুল প্রতীক্ষার পর অবশেষে হাজির হয়ে গেলাম OnePlus 11 এর ফুল রিভিউ নিয়ে। এই ডিভাইসটার রিভিউ অনেকেই চাচ্ছিলেন, কেননা OnePlus মানেই বাজারের নতুন একটা ক্রেজ, যদিও বা সেটা আসলে রিসেন্টলি অনেকটাই ধসে পড়েছে। এর মেইনলি একটা কারণ যে তাদের সফটওয়্যার যে এক্সপিরিয়েন্স পছন্দের একটা বিষয় ছিল, এটা আস্তে আস্তে আসলে তার রেপুটেশন হারাতে বসেছে। এবং ওপ্পোর সাথে মার্জ হওয়ার পর চাইনিজ OnePlus ডিভাইসগুলোতে কিন্তু এখন দেখা যায় ColorOS, জাস্ট লাইক দিস ওয়ান। বিকজ আমার হাতে যেই OnePlus 11টা আছে এটা হচ্ছে একটা চাইনিজ ইউনিট এবং এটার ভেতরে আছে Android 13 রান করা ColorOS 13। সো ডিজাইন পারপাসে এবার OnePlus একটু ডিফারেন্ট এবং একটা বোল্ড অ্যাপ্রোচ নিয়েছে আমার মতে। ফোনটার ফ্রেমে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম এবং পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস, যাকে বলা হচ্ছে গরিলা গ্লাস 5। সো এই ফোনটার পেছনের গ্লাসটাতে কিন্তু আপনারা একটা প্রোটেকশন পাচ্ছেন, অর্থাৎ আপনার টিপিক্যাল ইউসেজ এটাতে তেমন কোনো স্ক্র্যাচ পড়বে না। ফোনের সামনের দিকেও যে গ্লাসটা দেওয়া হয়েছে এটা কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস। সো সামনে পেছনে তারা ভালো ম্যাটেরিয়াল ইউজ করেছে, প্রিমিয়াম একটা ভাইব দিচ্ছে এবং একই সাথে প্রোটেকশনও দিচ্ছে। আর ফোনটার যে আকার আকৃতি এই অনুযায়ী আসলে দেখে আমার কাছে মনে হয়েছিল ফোনটা অনেক বেশি ভারী হবে, যদিও এতটা বেশি ভারী না। কোম্পানি বলছে 205 গ্রামের মতো ওজন, এবং হাতে নিলে এতটা ওজন আসলে আপনার তাড়াতাড়ি মনে হবে না, বরঞ্চ ফোনটা যখন আপনি লং টাইম ইউজ করবেন তখন গিয়ে মনে হবে যে হ্যাঁ ফোনটা এবার একটু ভারী। ফোনটার বটম সাইডে আমরা থাকলে দেখতে পাবো সিম ট্রে স্লট, যেখানে এক্সপেনশনের কোনো সুবিধা নেই, জাস্ট দুটো মাইক্রো সিম ইউজ করতে পারবেন। মাইক্রোফোনের পোর্ট আছে সাথে আছে USB Type-C এবং মেইন স্পিকার। ডান পাশে আমরা দেখতে পাবো ফোনটির পাওয়ার বাটন এবং তার ঠিক উপরে রয়েছে চিরাচরিত OnePlus ডিভাইসগুলোতে যা ব্যবহৃত হয় তাই অ্যালার্ট স্লাইডার। লেফট সাইডে আমরা দেখতে পাবো এর ভলিউম বাটন, আর এই যে ফ্রেমগুলোতে ছোট ছোট দাগ দেখা যায় এগুলো বেসিক্যালি এন্টেনা ব্যান্ড। আর উপরের দিকে আমরা দেখতে পাবো যে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং একই সাথে একটি ছোট হোল, যেটা উপরের দিকের যে স্টেরিও স্পিকার সেকেন্ড ইউনিট সেটার একটা পাস-থ্রু হিসেবে কাজ করছে। এবং সাউন্ড শুধুমাত্র এদিক থেকে বের হয় না, এটার ইয়ারপিসের যেই সাউন্ড পাস-থ্রু জায়গাটা এখান থেকেও বের হয়। এই ফোনটার বাজারে দুটো কালার ভেরিয়েন্ট পাওয়া যাবে, যার মধ্যে একটা হচ্ছে এইটা, যার নাম হচ্ছে এ মোমেন্ট অফ ইউথ। ভেরি ইন্টারেস্টিং নেম। এই কালারের বিশেষত্ব হচ্ছে যে এটাতে গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে। সো এটাতে কিন্তু আপনার আঙ্গুলের ছাপ পড়তে দেখবেন, যেমনটা গ্লাস ব্যাকের সব ফোনে দেখা যায়। তবে এটার যে আরো একটা কালার আছে সেটার নাম হচ্ছে এন্ডলেস ব্ল্যাক। ওইটাতেও কিন্তু OnePlus বলছে যে গ্লাস ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, তবে সেটার ব্যাক সাইডটা কিন্তু ম্যাট ফিনিশ। সো আপনার যদি আঙ্গুলের ছাপ পছন্দ না হয় তাহলে আপনারা অবশ্যই ফোনটার কালো ভেরিয়েন্টটা নেবেন, অথবা যদি আপনার এই গ্লসি ভাইবটা পছন্দ হয় তাহলে এই ফোনটা নেবেন। বাট OnePlus-এর ডিভাইসগুলোতে একটা সাধারণ সমস্যা ছিল, যেটা হচ্ছে যে এই ফোনগুলো একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন, বাট বাজারে যে সকল আরও হাই টিয়ার ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো আছে ওগুলোর সাথে কম্পিট করতে পারে না। দেখা গেছে যে অথবা পারফরমেন্স আউটপুটটা খুব ভালো থাকে, বাট ক্যামেরার দিক থেকে পড়ে যাচ্ছে, ডিসপ্লের দিক থেকে পড়ে যাচ্ছে। আমাদের এতটুকু আলোচনা পর্যন্ত বলতেই পারি যে এটার বিল্ড কোয়ালিটি হাই টিয়ার ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর মতো একটা ভাইব দিতে পেরেছে। তো বাকিগুলোর কী অবস্থা? তো ফোনটার সামনের দিকে দেওয়া হয়েছে একটি 6.7 ইঞ্চের স্যামসাং অ্যামোলেড স্ক্রিন এবং এর টেকনোলজিটা হচ্ছে LTPO3। এবং LTPO ডিসপ্লেগুলোর সুবিধাটা হচ্ছে যে এর যে রিফ্রেশ রেটটা এটা একদম লোয়েস্ট 1 হার্টজ পর্যন্ত স্কেল করতে পারে। আর 2K রেজলিউশনের সাথে 120 হার্টজ ডিসপ্লে। এই সাইজের ডিসপ্লেগুলোর জন্য 2K রেজলিউশন আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু যখন আপনি একটা হাই এন্ড ফ্ল্যাশি ডিভাইস কিনতে যাবেন তখন দেখবেন বাজারের বেশিরভাগ কোম্পানি আসলে 2K রেজলিউশন প্রোভাইড করছে। 1080p-তে অলরেডি এটা যথেষ্ট শার্প একটা ডিসপ্লে। 2K-তে অবশ্য আরও শার্পনেস বাড়ে, এটার PPI তখন দাঁড়ায় 525, যা পুরোপুরি রিডিকুলাস। আমাদের চোখের জন্য আসলে এত PPI-এর প্রয়োজনও পড়ে না। আর স্ক্রিনের বেজেলগুলো দেখলে বুঝতেই পারছেন যে খুবই ন্যারো বেজেল এবং ফ্ল্যাগশিপ হিসেবে একদম পারফেক্ট আমি বলতে পারি। আপনার উপর এবং নিচের চিনটা দেখবেন যে একেবারে সমান সমান। যাই হোক, টেকনোলজির দিক থেকে ডিসপ্লেটা অনেকটা এগিয়েছে। এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন, শার্পনেস, টাচ রেসপন্সিভনেস সব কিছুই আমি বলবো একদম পারফেক্ট। বাট ব্রাইটনেসের মামলায় এসে একটু কনফিউজিং লাগছে। কোম্পানি বলছে এটাতে আপনারা 3টা ব্রাইটনেস মোড পাচ্ছেন, একটা হচ্ছে 500 নিটস, আর একটা 800 নিটস, আর একটা 1300 নিটস। তবে এই ডিসপ্লেতে একটা প্রবলেম পেয়েছি, তা হচ্ছে এই ডিসপ্লের মিসটাচ প্রিভেনশনটা তেমন একটা ভালো না, যতটা ভালো হয়তো বা আমরা স্যামসাংয়ের কার্ভ ডিসপ্লের স্মার্টফোনগুলোতে দেখি। একটা বিষয় আমার নজর ভুলেও এড়ায় নাই, তা হচ্ছে এর স্টেরিও স্পিকারটা। এই স্পিকারের সাউন্ড স্টেজটা বেশ ওয়াইড, ট্রেবলগুলো খুব ক্লিয়ার, সাউন্ডের মধ্যে হালকা পাতলা বেজেরও একটা ফিডব্যাক আছে, এবং সারপ্রাইজিংলি এইটার ওভারঅল সাউন্ড কোয়ালিটি আমার 13 Pro Max-এর চেয়েও বেটার লেগেছে আমার কাছে। এবার চলে আসি ফোনটির হার্ডওয়্যার সেগমেন্টে। এটাতে আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগনের একদম লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন 8 Gen 2। এই SoC-টা তৈরি করা হয়েছে TSMC-র 4 nm ফ্যাব্রিকেশনে। স্ন্যাপড্রাগন 8 Gen 2 এই ফোনটিতে Antutu-তে স্কোর করেছে 13,03,000+, হুইচ ইজ রিয়েলি ক্রেজি। গিগবেঞ্চে আমরা পাই সিঙ্গেল করে 1143, মাল্টি করে 4906। গিগবেঞ্চের মেশিন লার্নিং এর টেস্টটাও করেছি এখানে, যেখানে স্কোর আসে 336। এই SoC-তে GPU পাচ্ছেন Adreno 740, যা স্ন্যাপড্রাগনের পক্ষ থেকে একেবারে নতুন একটা GPU, এবং রিসেন্ট বেঞ্চমার্কগুলোতে আমরা দেখেছি যে এই GPU-টা অনেক বেটার পারফর্ম করছে প্রিভিয়াস জেনারেশনগুলোর তুলনায়। 3D Mark ওয়াইল্ড লাইফ এক্সট্রিমে এই ফোনটি স্কোর করেছে 3635।
এই ফোনটা স্ট্রেস টেস্টে 42 ডিগ্রি পর্যন্ত টাচ করে এবং এই ফোনটা সব থেকে গরম অংশটা থাকে এই উপরের এই কোণার অংশটা। এখানে বেসিক্যালি দেখা যায় 38 to 39 অলমোস্ট 40 ডিগ্রি সেলসিয়াস, এবং 42টা আসলে ডিসপ্লের দিকে হয়, এর কারণ হচ্ছে ডিসপ্লেটা নিজেও কিন্তু কিছু হিট জেনারেট করে এক্সট্রা। অ্যান্ড দেন বুম, 3D মার্কের প্রথম স্ট্রেস টেস্টটা মাঝপথেই স্টপ হয়ে যায়। এই সময় ফোনটা বেশ ভালোই গরম হয়ে যায় এবং সেটিংসের ডিসপ্লে সেটিংসে গেলে আমরা দেখতে পারি যে এইচডিআর রিলেটেড এবং ভিডিও রিলেটেড কিছু অপশনস আছে যেগুলো বলতেছে যে এখন আর আপনি মডিফাই করতে পারবেন না বিকজ ফোনটা অনেক গরম। তো যাই হোক, আমরা অবশেষে ওয়াইল্ড লাইফ এক্সট্রিম স্ট্রেস টেস্টটা চালাতে সক্ষম হই এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লুপ 8 পর্যন্ত একদম স্টেবল আউটপুট দিয়েছে, কিন্তু ঠিক লুপ 9-এ গিয়ে ধাম করে পারফরমেন্সটা ড্রপ করে এবং ক্রমান্বয়ে আরেকটু ড্রপ করে। একই চিত্র আমরা সিপিইউর স্ট্রেস টেস্টেও দেখতে পাই। মোটামুটি প্রথম কিছু সময় এটা স্টেবল থাকে, তারপরে একটা সময় গিয়ে এটা প্রায় 30%-এর মতো পারফরমেন্স ড্রপ করে। স্ট্রেস টেস্ট শেষ হওয়ার সাথে সাথেই আমরা এটাতে গিকবেঞ্চে আবার টেস্ট করি এবং সেখানে আমরা দেখতে পাই প্রায় 15%-এর মতো পারফরমেন্স ড্রপ করেছে, সিঙ্গেল করে 1010 এবং মাল্টি করে 4515। সো স্ন্যাপড্রাগন 8 Gen 2 তার রিসেন্ট প্রিভিয়াস ফ্ল্যাগশিপ এসওসিগুলোর তুলনায় আসলে অনেক ভালো কিছু ডেলিভার করছে। বিশেষ করে যদি স্ন্যাপড্রাগন 888, স্ন্যাপড্রাগন 8 Gen 1, 8+ Gen 1 এই জিনিসগুলোর সাথে কম্পেয়ার করি, কিছু পারফরমেন্স অ্যানালাইসিসে দেখলাম যে এই এসওসিটা অ্যাপেলের A15 বায়োনিককে প্রায় ধরে ফেলেছে। তো স্ন্যাপড্রাগন 8 Gen 2 আমার খুবই ভালো লেগেছে টু বি অনেস্ট। এই এসওসিটা খুবই এফিশিয়েন্ট, আবার একই সাথে খুবই পাওয়ারফুল। তবে একটা বিষয় আপনাকে বলে রাখি যে আমাদের যে বেঞ্চমার্কিং স্ট্রেস টেস্টগুলো ছিল সেখানে খেয়াল করলাম যে এই ফোনটা আসলে গেমিং ভেরিয়েন্টের কোনো একটা ফোন না। আপকামিং মার্কেটের যে গেমিং ডিভাইসগুলো হবে যেগুলোতে স্ন্যাপড্রাগন 8 Gen 2 ইউজ করা হবে, সেই এসওসি এবং এই এসওসি নাম সেম হলেও এদের পারফরমেন্সে কিন্তু হিউজ একটা ডিফারেন্স থাকবে। এই ফোনটা কিন্তু কোনো গেমারদের জন্য টার্গেট করে বানানো না, বাট অ্যাজ এ ফ্ল্যাগশিপ ডিভাইস you can run any types of game in this device। কিন্তু যখন এই স্ন্যাপড্রাগন 8 Gen 2 দিয়ে কোনো একটা গেমিং ডিভাইস বাজারে লঞ্চ করা হবে, আপনারা দেখবেন সেটার স্টেবিলিটি এবং পারফরমেন্স আউটপুট এটা থেকে অনেক বেটার হবে। আর কারণটা হচ্ছে যে সিলিকনগুলো যখন তৈরি করা হয় তখন এগুলোর মধ্যে পিউরিটির একটা ব্যাপার থাকে, যে কোন সিলিকনটা আসলে কতটুকু বেটার পারফর্ম করতে পারবে। সো এদের মধ্যে যে সিলিকন পিউরিটি যেটা সব থেকে বেটার, সেগুলো দেখবেন যে প্রিজার্ভ করে রাখা হয়েছে আপকামিং গেমিং ডিভাইসগুলোর জন্য। আর তার থেকে একটু কম পিউরিটির যে এসওসিগুলো সেগুলো হয়তো দেখবেন এই ডিভাইসগুলোতে দেওয়া হচ্ছে, লাইক দিস OnePlus 11 অথবা আপকামিং স্যামসাং গ্যালাক্সি S23 অথবা আপকামিং যে কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে। আরও পাচ্ছেন LPDDR5X র্যাম, 12GB অথবা 16GB, আর ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন UFS 4.0, 256 অথবা 512। এর স্টোরেজের রিড রেট স্পিডও টেস্ট করেছি এবং খুব ভালো একটি রেজাল্ট দিয়েছে, যা অলমোস্ট বলতে পারেন পিসি ক্লাস, এবং একটি স্মার্টফোন হিসেবে এটা খুবই ফাস্ট। এটা কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হবে এবং ইন্ডিয়াতে লঞ্চ হলে সেই ডিভাইসগুলোতে খুব সম্ভবত 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজের একটা ভেরিয়েন্ট থাকতে পারে। এই ডিভাইসটা কিন্তু গ্লোবালি যে লঞ্চ হবে সেই লঞ্চের একটা পার্ট হিসেবে এই ফোনটি ইন্ডিয়াতে ফেব্রুয়ারির 7 তারিখে লঞ্চ হতে যাচ্ছে, যেখানে একই সাথে আরও লঞ্চ হতে পারে OnePlus 11R, OnePlus Buds Pro 2, TV65Q2 Pro এবং OnePlus Pad। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং চার্জারটা দেওয়া হয়েছে 100 ওয়াট। আপনারা এই ফোনটাকে ফুল চার্জ করতে পারবেন মাত্র 35 মিনিটে। এবং আমার ইউসেজে, বিশেষ করে হেভি ইউসেজে, এটাতে আমি 5 থেকে 6 ঘন্টার মধ্যে স্ক্রিন অনটা পেয়েছি উইথ 2K রেজলিউশন। যদি আপনারা এটাকে 1080p রেজলিউশন করে দেন এবং ক্যাজুয়াল ইউজ করেন তাহলে 7 থেকে 8 ঘন্টা, সামটাইমস 9 ঘন্টা টাচ করা পসিবল। এই ফোনটির পেছনে প্রাইমারি ক্যামেরা ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেল IMX890, যেখানে OIS আছে। তার সাথে আছে 48 মেগাপিক্সেল IMX581, যেটা একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 115 ডিগ্রি, আর সাথে আছে 32 মেগাপিক্সেলের IMX709 2x টেলিফোটো ক্যামেরা, আর সামনে আছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর প্রাইমারি ক্যামেরাটা ডে লাইটে বেশ ভালো কিছু রেজাল্ট দিয়েছে আমাদেরকে, বিশেষ করে এর কালার রিপ্রোডাকশনটা খুবই সুন্দর, কালারগুলো বেশ পপ আপ করে। ক্ষেত্র বিশেষে এর কালারটাকে সামটাইমস একটু ওভার স্যাচুরেটেড মনে হয়েছে, তবে এটা দেখতে মোটেও খারাপ লাগে না, বিশেষ করে সোশ্যাল মিডিয়া রেডি ছবি বলতে পারেন। আর যখন দিনের আলো কিছুটা কমতে শুরু করে তখন আসলে ছবিগুলোতে কন্ট্রাস্টের পরিমাণটা একটু বাড়তে শুরু করে, বাট স্টিল শ্যাডো এরিয়াতে এর কালার এবং ডিটেলস মোটামুটি প্রিজার্ভ তখনও থাকে। আর এই প্রাইমারি সেন্সরটা কিন্তু মোটামুটি ভালোই বড়, যার কারণে আসলে কোনো অবজেক্টের ক্লোজ থেকে ছবি তুললে ব্যাকগ্রাউন্ড ডিফোকাসটা বেশ ভালো রকমের একটা উপস্থিতি নজর দেয়, এবং এটা কিন্তু ক্ষেত্র বিশেষে দেখতে খুবই ভালো লাগে, যা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তবে এই ক্যামেরা সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে হোয়াইট ব্যালেন্স, যেটা একই পজিশনে একই সময়ে তোলা ছবিগুলোর মধ্যে ডিফারেন্ট কালার আউটপুট দিতে থাকে। লো লাইটে এই ক্যামেরাটা বেশ স্ট্রং আউটপুট দিয়েছে এবং অ্যাজ এ ফ্ল্যাগশিপ ডিভাইস এরকমটা আমরা আশা করতেই পারি। বিশেষ করে কালার রিপ্রোডাকশন এবং ডিটেলসটা লো লাইটেও একদম ডে লাইটের মতো খুব সুন্দর থাকে। আমি মনে করি লো লাইটে OnePlus তার প্রিভিয়াস ডিভাইসগুলোর তুলনায় ভালো কিছু আউটপুট দিচ্ছে এই ক্যামেরার মাধ্যমে। তবে যেটা বলেছিলাম, আলো কমতে থাকলে কন্ট্রাস্টের পরিমাণটা ভালোই বেড়ে যায়, যেটা অনেকের কাছে খারাপ লাগতেও পারে। আর হোয়াইট ব্যালেন্সের যে ইস্যুটা আমরা ডে লাইটে দেখেছি, সেম জিনিসটা লো লাইটেও দেখা যায়। এইটা আমার কাছে আসলে পুরো ক্যামেরা এক্সপিরিয়েন্সটাকে কিছুটা বিরক্তিকর করে তুলেছে, আদারওয়াইজ ওকে।
আর এটাতে যে এআই মোড আছে, আমরা কিন্তু কোনো ছবি এআই মোডে তুলি নাই, তো দুটো ছবি দেখায় যে এআই মোড অন এবং অফ অবস্থায়, যে এখানে আসলে কন্ট্রাস্টের একটা হালকা পার্থক্য ছাড়া তেমন কোনো পার্থক্য নাই। আর যেটি একটু আগে বলেছি, এর হাই ডাইনামিক রেঞ্জটা এটা খুবই স্ট্রং, বিশেষ করে আপনারা লো লাইটে যখন কোনো লাইট সোর্সের দিকে ডিরেক্ট ছবি তুলবেন, এর দেখতে পাবেন যে লাইট সোর্সের আশেপাশেও যে শ্যাডো এরিয়াগুলো আছে এখানেও খুব সুন্দর ডিটেলসটা প্রিজার্ভ করে রাখতে পারে এই ক্যামেরা, এবং এর এইচডিআর পারফরমেন্সটা আমি মনে করি সবাইকে মুগ্ধ করবে। এই ক্যামেরাতে থাকা 1x এবং 2x লেন্স দিয়ে আপনারা পোর্ট্রেট তুলতে পারবেন, বিশেষ করে 2x এর পোর্ট্রেটগুলো আপনার কাছে খুবই ভালো লাগবে। সাবজেক্টের সাইজটাকে একদম অ্যাকুরেট লাগে, যেখানে 1x এ কিছুটা ফিশাই ভিউ মনে হয়, এবং এর পোর্ট্রেটের পাওয়ারটা ফ্রন্ট ক্যামেরাতেও ভালোভাবেই দেখতে পাওয়া যায়। পোর্ট্রেটটা সবার কাছেই ভালো লাগবে। এর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার লো লাইটের ছবিটা দেখুন, প্রথমে বেশ ভালো ডিটেলস ধরে রাখতেছে, নয়েজ টয়েজ দেখতেই পাওয়া যাচ্ছে না, এবং কালারটাও বেশ ভালো পপ করছে। অ্যাজ এ ফ্ল্যাগশিপ ডিভাইস এটার আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা এমনই হওয়া উচিত আমার মতে। আপনারা অবশ্যই এই আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা পছন্দ করবেন আশা করি। ডে লাইটেও এটা বেশ স্ট্রং পারফর্ম করে, তবে কালারটা স্লাইটলি ডাল মনে হয় আমার কাছে প্রাইমারি ক্যামেরার তুলনায়, তবে এটা মেজর কোনো ইস্যু না, যথেষ্ট ভালো। এতে থাকা 2x টেলিফোটো লেন্স দিয়ে আমরা কিছু স্ট্যান্ডালোন পিকচার তুলেছি, যেখানে আপনারা ভালো একটা ডিটেলস খুঁজে পাবেন জুম পিকচার হিসেবে। একই সাথে এর এইচডিআরটাও প্রাইমারি ক্যামেরার মতো খুব সুন্দর কাজ করে, তবে কালারটা একটু ওয়াশড আউট। আমার মনে হয় প্রাইমারি ক্যামেরাগুলোর মতো আরেকটু পপ করলে বিষয়টা সুন্দর লাগতো। আর লো লাইটে এটা বেশ ভালো পরিমাণের কন্ট্রাস্ট তুলে আনে ছবিতে। এতে থাকা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়ে আপনারা ম্যাক্রো ছবিও তুলতে পারবেন, এবং ম্যাক্রো ছবি আসলে এর রেজলিউশনের জন্য বেশ ভালো একটা ডিটেলস আউটপুট দিচ্ছে ঠিকই, কিন্তু সাবজেক্টের খুব বেশি ক্লোজে যাওয়া যায় না, একটু দূর থেকে ছবি তুলতে হয়। আমার মনে হয় ম্যাক্রো হিসেবে আরেকটু ক্লোজে গিয়ে ছবি তুলতে পারলে এটা একটা ইউজেবল একটা ক্যামেরা মনে হইতো আমার কাছে। চলে আসি ভিডিও রেকর্ডিং সেকশনে। আপনার এখানে 8K 24 FPS, 4K 30, 4K 60 এবং তার নিচে সবগুলো রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিও ক্যামেরার এইচডিআর কোয়ালিটিটা আমার পছন্দ হয়েছে। আপনার এই সূর্যের দিকে তাকালে বুঝতে পারবেন যে এইচডিআর এর ডিটেলসটা আসলে এটা কত ভালো প্রিজার্ভ করতে পারছে, এবং সাবজেক্টের ক্লোজে গিয়ে আসলে ভিডিও করলে ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর একটা শ্যালো ডেপথ অফ ফিল্ড আসে, এটা দেখতেও ভালো লাগে। আপনারা এআই ফাংশনালিটি এর ভিডিও রেকর্ডিং সেকশনও পাবেন 4K 30 FPS পর্যন্ত। 4K 60 FPS আবার এআই সাপোর্ট করে না, এবং এআই অন করলে সাধারণত ভিডিওগুলোতে একটু লাইটের পরিমাণটা বাড়ে, তবে কালারগুলো বেশ ওয়াশড আউট হয়ে যায়। সেই তুলনায় আমার মনে হয় এআই অফ করে এর লো লাইটে যথেষ্ট ভালো ভিডিওর আউটপুট পাওয়া যায়, তবে নয়েজ এবং গ্রিন কিন্তু দেখতে পাওয়া যাবে। আর এই হচ্ছে সেই 8K 24 FPS, জাস্ট একটু বেশি শার্প মনে হয় ভিডিওগুলোকে, দ্যাটস ইট। এই ক্যামেরায় ওআইএস এবং ইআইএস একসাথে কাজ করানো যায়, যেটাকে বলা হচ্ছে আল্ট্রা স্টেডি মোড, এবং এটা শুধুমাত্র 1080p, বাট স্টেবিলাইজেশনটা খুব সুন্দর কাজ করে এই অবস্থায়। এই ব্যাপারটা খুবই অদ্ভুত লাগলো যে আপনারা এটার যে 15 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, এইটা দিয়ে কেবল ভিডিও করতে পারবেন, অন্য লেন্সগুলোতে আপনি চাইলে সুইচ করতে পারবেন না। তবে এটার মোর অপশনে গেলে আপনারা মুভি মোড নামে একটা মোড দেখতে পাবেন, যেটার ভেতরে গেলে আপনারা 3টা লেন্স দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং একই সাথে সেখানে লক প্রোফাইলও আপনারা চাইলে ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে সেখানে শুধুমাত্র 4K 30 FPS পর্যন্ত লিমিটেড, 4K 16 নাই। এই ক্যামেরা রেগুলার ভিডিওর মতোই এই লক ভিডিওগুলোকেও রেক 601 কালার প্রোফাইলে রেকর্ড করে, যেটা লক কালার প্রোফাইল হিসেবে আমার মতে খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট না। মেবি রেক 2020 বা রেক 709 হইলে বেশি ভালো হইতো। যাই হোক, লক প্রোফাইলে আপনারা ভিডিওতে হাইলাইটস এবং শ্যাডো এরিয়ার ডিটেলস খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন। এই যে আমি কিছু লক ভিডিওগুলোকে কালার গ্রেড করেছি, এবং দেখতে পাচ্ছেন আসলে কতটা সুন্দর কালার গ্রেড করা যায়, এবং এখানে কালার গ্রেডিং এর সেটিংসগুলোকে আপনি একটু বেশি পুশ করতে পারবেন, যেটা রেগুলার ক্যামেরার ভিডিওগুলোতে আপনারা করতে পারবেন না। আই থিঙ্ক প্রফেশনাল কোনো ভিডিও শুট করতে গেলে এর লক প্রোফাইলের এই ভিডিওগুলো আপনাকে খুব ভালো একটা প্রফেশনাল সাপোর্ট দিবে। ফোনটাতে ব্যবহার করা হয়েছে ColorOS 13, যেটা অ্যান্ড্রয়েড 13 বেসড। আপনারা 4টি অ্যান্ড্রয়েড আপডেট পাচ্ছেন এবং 5 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। আর যেহেতু চাইনিজ ডিভাইস, সো এই ফোনটাতে কোনো প্রকার গুগল প্লে স্টোর নাই, তবে এই ফোনটার ভেতরে কিন্তু গুগল প্লে সার্ভিস দেওয়াই আছে। আপনারা এই জন্য সেটিংসে গিয়ে, এডিশনাল সেটিংসে গিয়ে দেন গুগল সেটিংসে গেলে এখানে একটা অপশন পাবেন যেটা বাই ডিফল্ট অফ করা থাকে, আমি অন করে নিয়েছি। এটা অন করার পর আপনার ফোনে ইনস্টলড অ্যাপ লিস্টে যাবেন, সেখানে গিয়ে সার্চ করবেন গুগল প্লে সার্ভিসেস, সেটা সার্চ করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তারপর ওইটার ভিতরে ঢুকলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি ইনেবল করে রেখেছি, বাট বাই ডিফল্ট এটা ডিসেবল থাকে। এটা একবার ইনেবল করলে আর ডিসেবল করা যায় না। যাই হোক, আমাদের জন্য এটা মাথা ব্যথার কোনো কারণ না। তারপর যেটা করবেন যে আপনি একটি ব্রাউজারে গিয়ে সেখানে সার্চ করবেন গুগল প্লে স্টোর এপিকে। এটা সার্চ করার পর আপনারা এই যে apkpure.com থেকে আপনারা গুগল প্লে স্টোর এপিকেটা ডাউনলোড করে ইনস্টল করে নিলে আপনার কাজ শেষ। এরপরে প্লে স্টোরে ঢুকে আপনি আপনার ইমেলটা সাইন ইন করে গুগল প্লে স্টোরের সার্ভিসটা আপনারা এই ফোনে উপভোগ করতে পারবেন। আর যেহেতু এটা একটা ফ্ল্যাগশিপ ডিভাইস, সো আপনারা এটাতে 5G পাচ্ছেন, ওয়াইফাই 6 পাচ্ছেন, ব্লুটুথ 5.3 পাচ্ছেন, NFC, ডুয়াল ব্যান্ড জিপিএস, প্রায় সবই আছে যেটা একটা ফ্ল্যাগশিপ ডিভাইসে থাকা প্রয়োজন। তো এই ছিল OnePlus 11 নিয়ে আমার আলোচনা। আই থিঙ্ক OnePlus তার প্রিভিয়াস ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর তুলনায় ভালো ইমপ্রুভ করেছে, তবে স্টিল এটা বাজারের টপ নচ যে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো রয়েছে তাদের সাথে কম্পিট করার জন্য হলেও আরও কিছু দূর OnePlusকে এগিয়ে যেতে হবে। আর এই ফোনটার কিন্তু চাইনিজ প্রাইস হচ্ছে 3999 ইউয়ান, যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে প্রায় 64,000 টাকা হয়।
তবে বর্তমান মার্কেট প্রাইসে এই ফোনটার দাম কিন্তু অনেক বেশি, প্রায় লাখ টাকার ঘরে, যেটা আসলে খুব একটা ওয়ার্দি না এই ফোনটার জন্য। আই থিঙ্ক আপনারা যদি একটু ওয়েট করে ফোনটা কিনতে পারেন এবং ততদিন যদি ফোনটার প্রাইস হাতের নাগালে আসে, তাহলে আই থিঙ্ক তখন একটা ওয়ার্দি অপশন হবে। এবং অ্যাজ এ OnePlus ডিভাইস আই থিঙ্ক এটা একটা ওয়ার্দি আপগ্রেড হবে প্রিভিয়াস যে কোনো OnePlus ডিভাইসের তুলনায়। আই মিন আপনারা যদি OnePlus 10 ইউজারও হয়ে থাকেন তাহলে কিন্তু OnePlus 11-এ জাম্প করাটা মেক সেন্স। ধন্যবাদ টেকটক বিটিকে এই রিভিউটিতে সহায়তা করার জন্য। আপনারা OnePlus 11 সহ যে কোনো স্মার্টফোন অথবা যে কোনো গ্যাজেট কিনতে চাইলে টেকটক বিটির শপটিতে ঘুরে আসতে পারেন। তাদের শপ রয়েছে যমুনা ফিচার পার্কে এবং বসুন্ধরা সিটিতে। সকল ইনফরমেশন, ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। সো দ্যাটস ইট ফর টুডে। আপনাদের যদি OnePlus 11 নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই করার ট্রাই করবো। এবং ভিডিওটি যদি ভালো লাগে দেন হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আজকের মতো এখানেই শেষ করছি, ইনশাল্লাহ আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।